আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সীমান্তে অত্যন্ত সংবেদনশীল এবং সামরিক দিক থেকে ঝুঁকিপূর্ণ ড্রোন ব্যবহার করা শুরু করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঠিক যেমনটা তারা করে থাকে পাকিস্তান সীমান্তে। এতদিন বিএসএফ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে নেত্রা, সুইস কিংবা নিনজার মতো ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করে আসছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এবার সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারি চালু করতে ইসরায়েলের তৈরি রুস্তম ও সার্টারের মতো ড্রোন ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা কৃত্রিম মেধাভিত্তিক ড্রোন কালভৈরবও যুক্ত করা হতে পারে। প্রশ্ন হলো, ভারত সরকার বাংলাদেশ সীমান্তে এতটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কেন? অন্যদিকে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সংগঠিত করতে রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ বাংলাদেশিদের ধরে এসব হোল্ডিং সেন্টার বা আটক শিবিরে রাখা হবে। ভারতের অন্যান্য রাজ্যেও এ ধরনের হোল্ডিং সেন্টার গড়া হয়েছে গত এক বছরে, তবে পশ্চিমবঙ্গে এই উদ্যোগ প্রথম নেওয়া হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরদিনই উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। সেখানকার সীমান্তে দেশে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছে শতাধিক বাংলাদেশি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এতদিন পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই সীমান্তের ভূপ্রকৃতি, রাজনৈতিক সম্পর্ক এবং ভারত যে ধরনের ঝুঁকির মুখোমুখি হতো তার উপর ভিত্তি করে ভারত সরকার দুই সীমান্তে ভিন্ন কৌশল, ভিন্ন সমরাস্ত্র এবং ভিন্ন মাত্রার কড়াকড়ি আরোপ করত। দুই সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ নির্দিষ্ট কিছু মডেলের দেশীয় ও আমদানিকৃত ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে আসছে। ভারত সরকার বর্তমানে দুই সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়ন করছে। সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, এই স্মার্ট বর্ডার প্রকল্পে প্রযুক্তি, ড্রোন, রাডার এবং স্মার্ট ক্যামেরা ব্যবহার করা হবে, যা একটি দুর্ভেদ্য সীমান্ত তৈরি করতে সাহায্য করবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ৬,০০০ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করতে স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সম্প্রতি দেশটির সীমান্তরক্ষী বাহিনীর এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল হলো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা এমন এক সমন্বিত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেন্সর এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক। এটি কোনো একক প্রযুক্তি নয়, বরং অনেকগুলো আধুনিক প্রযুক্তির এমন শক্তিশালী নেটওয়ার্ক যা 24 ঘন্টা সীমান্তের উপর নজরদারি করে। এই গ্রিডের মূল উপাদানগুলোর মধ্যে থাকে থার্মাল ও ইনফ্রারেড ক্যামেরা, স্মার্ট রাডার ও মোশন সেন্সরের মতো প্রযুক্তি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তের কিছু অংশে ভারত আগে স্মার্ট বর্ডার সিকিউরিটি গ্রিড ব্যবহার করেছে। এই প্রকল্পের আওতায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআর এর সহায়তায় বিশেষভাবে তৈরি ড্রোন মাউন্টেড রাডার সিস্টেম যুক্ত করা হচ্ছে, যা কুয়াশা, বৃষ্টি বা ঘুটঘুটে অন্ধকারেও দুই সীমান্তের যে কোনো অবৈধ নড়াচড়া রিয়েল টাইমে বিএসএফ কন্ট্রোল রুমে পৌঁছে দেয়। পাকিস্তান সীমান্ত তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হয়, এখানে ভারী এবং অত্যন্ত আধুনিক যুদ্ধংদেহী ও নজরদারি ড্রোন ব্যবহার করা হয়। এর একটি নাম হলো হিরান। এটি ইসরায়েল থেকে কেনা একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘ সময় আকাশে উঠতে সক্ষম একটি ড্রোন। এটি পাকিস্তান সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারির জন্য ব্যবহৃত হয়। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার নিজস্ব প্রযুক্তিতেও তৈরি ড্রোন তপস বা রুস্তম 2 পাকিস্তান সীমান্তে দীর্ঘক্ষণ ধরে হাই রেজলিউশন ছবি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত থাকে। ইসরায়েলের তৈরি সার্টার ড্রোনটি প্রতিকূল আবহাওয়ায় এবং
রাতে পাকিস্তান সীমান্তে নিখুঁত নজরদারি চালাতে ব্যবহৃত হয়। এই সীমান্তে চোরাচালান রোধে বিশেষ করে পাঞ্জাব সীমান্তে বাজ আক নামে একটি বিশেষ কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করা হয়। এটি দিয়ে পাকিস্তান থেকে আসা চোরাচালানি ট্রেনগুলোকে মাঝ আকাশে জ্যাম বা ধ্বংস করে দেয়। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে এতদিন অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে মূলত ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করা হতো। যেমন হালকা কোয়াডকপ্টার ড্রোন, নেত্রা ও ট্যাকটিক্যাল ড্রোন সুইচ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইমার্জেন্সি নজরদারির জন্য নিনজা ড্রোন ব্যবহার করা হয়। সূত্রগুলো বলছে, পাকিস্তান সীমান্তে যে ধরনের সামরিক ড্রোন ব্যবহার করা হয় সেগুলো এখন থেকে বাংলাদেশ সীমান্তে ব্যবহার করা হবে। দুই সীমান্তের জন্য ভারত সরকার নতুন একটি ড্রোন তৈরিরও উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনার বহরে সামিল হতে চলা পাইলটবিহীন এই ড্রোনটির সাংকেতিক নাম হলো কালভৈরব। এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর ফ্লাইং ওয়েস্ট ডিফেন্স অ্যান্ড এরোস্পেস বা FWODA। সম্প্রতি একটি বিবৃতিতে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে, কালভৈরব এর বাণিজ্যিক উৎপাদন হবে পর্তুগালে। পর্তুগালের ওই সংস্থাটির নাম স্কেচ পিক্সেল LDA। চতুর্থ প্রজন্মের মার্কিন লড়াকু জেফ F-16 যাদের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সামরিক সরঞ্জাম নির্মাণের ইতিহাসে এই ঘটনা প্রথম। কালভৈরব মাঝারি উচ্চতায় 30 ঘন্টা ভেসে থেকে 3000 কিলোমিটার উঠতে পারে। সাথে 5 কেজি বিস্ফোরকও বহন করতে পারে কালভৈরব। মূলত একসঙ্গে ঝাঁক বেঁধে হামলা চালিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর সংস্থাটি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোর নির্বাচনে বিজেপি একচেটিয়াভাবে জেতার পর সীমান্তে শুধু কড়াকড়ি আরোপ করেছে, সাথে নিচ্ছে এমন যুদ্ধংদেহী মনোভাব। প্রশ্ন হলো কেন? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শুধু প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে সীমান্তে নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়। সেই কারণে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সীমান্ত পাহারায় নতুন কাঠামো তৈরি করছে ভারত। সে কারণে নির্বাচনের আগে দেওয়া ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার BSF এর কাছে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। শিলিগুড়িতে 120 একর জমি দিয়েছে, সাথে চালু করেছে ডিটেক্ট ডিলেট ডিপোর্ট নীতি। মানে ভারতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে পুলিশ BSF এর কাছে হস্তান্তর করবে, BSF তাদের তুলে দিবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGBর কাছে। অভিযানে যেসব অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ধরা পড়বে তাদের আটক রাখার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেল থেকে সাজার মেয়াদ শেষে ছাড়া পাওয়া যেসব বিদেশি নাগরিকরা নিজ দেশে প্রত্যর্পিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদেরও ওই সব হোল্ডিং সেন্টারে রাখা হবে। BBC বাংলার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে রাজ্য পুলিশের কাছে পাঠানো একটি সরকারি নোটে নির্দেশ দেওয়া হয়েছে, বেআইনিভাবে দেশে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রত্যর্পণ পদ্ধতি সংক্রান্ত যে নির্দেশ গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল সেই পদ্ধতি মেনে প্রতিটি জেলায় আটক হওয়া বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশ মেনে ভারতের অন্য অনেক রাজ্যে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে। সেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বলে সন্দেহ এমন অনেক মানুষকে আটক করে রাখা হয়। কালের কণ্ঠের এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার 24 ঘন্টা না বেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে। 25 মে মালদার ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। আটকদের গাজল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন 9 বাংলাদেশের মধ্যে 3 জন মহিলা ও 6টি শিশু রয়েছে। এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদের সন্দেহভাজন 3 বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেছে। এদেরকে লালগোলার পদ্মা ভবনের 3 তলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। BBC বাংলার খবরে বলা হয়েছে, পুশব্যাকের প্রথম ধাপই হলো এই হোল্ডিং সেন্টার। এদিকে এই হোল্ডিং সেন্টার চালুর খবর চাওয়া হওয়ার পর থেকে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ওই সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। চ্যানেল 24 এর খবরে বলা হয়েছে, 25 মে থেকে মূলত হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গেছে। বাংলা নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশে ফেরার অনুমতি পেতে BSF এর চেকপোস্টের সামনে ট্রলি, ব্যাগপত্র এবং নারী ও শিশু সহ অপেক্ষা করছেন তারা। সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ আবার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একই দৃশ্য দেখা গিয়েছিল সোমবারও।
সীমান্ত সংলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। বাইরে অপেক্ষায় ছিলেন আরও 30 থেকে 40 জন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেছেন, জলদি জলদি ভাগো। দর্শক, জলদি জলদি ভাগো নীতির সাথে বাংলাদেশ সীমান্তে সবচেয়ে হাই প্রোফাইল ড্রোন জড়ো করতে যাচ্ছে ভারত সরকার। পরিকল্পনা হলো নিরাপত্তার জন্য পুরোপুরি অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে ভারতের চিকেন স্নেকের নিকটবর্তী সীমান্তকে মুড়ে ফেলা। এরই মধ্যে এসব এলাকায় পরিত্যক্ত 5টি বিমান ঘাঁটিকে সচল করা হয়েছে, এমনকি ভারতের ক্ষেপণাস্ত্র এনে মহড়াও দেওয়া হয়েছে। এখন পাকিস্তান সীমান্তের মতো হাই প্রোফাইল এআই ড্রোন যুক্ত করা হবে বহরে। সূত্রগুলো বলছে, দুটি খবর ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। একটি হলো চীনের সহায়তায় তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ করার কথা, অন্যটি হলো চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি জেভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কেনার খবর। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক শক্তিতে চীন পাকিস্তান যৌথ প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত হলে তা ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত কৌশলে নতুন চাপ তৈরি করতে পারে। বাংলাদেশ জেভ-17 ব্লক 3 যুদ্ধবিমান সংগ্রহের দিকে যেভাবে এগোচ্ছে, তাতে আঞ্চলিক সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলেও তাদের ধারণা। এরই মধ্যে এই বিমানের একটি আধুনিক কম্ব্যাট সিমুলেটর বা প্রশিক্ষণ সরঞ্জাম গ্রহণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ আলোচনার পর এই সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়, যেখানে চীন পাকিস্তান যৌথভাবে উন্নত যুদ্ধবিমান প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে। দর্শক, জেভ-17 থান্ডার ব্লক 3 মূলত চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন এবং পাকিস্তানের যৌথ উন্নয়ন করা একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের ককপিটের আদলে তৈরি কম্ব্যাট সিমুলেটরটি পাইলটদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রাখে। এতে রাডার পরিচালনা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আধুনিক যুদ্ধ কৌশল অনুশীলন করা সম্ভব হয়। এতদিন বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী যে ধরনের সরঞ্জাম ব্যবহার করত, তাতে সামরিক বাহিনীর সরঞ্জামের উপস্থিতি ছিল না, যেটি আছে পাকিস্তান সীমান্তে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে ভারত যে নীতিগত সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে, তাতে সীমান্তে যে কোনো সময় উত্তেজনা ছড়ার আশঙ্কা বাড়ছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এখন এ পর্যন্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আঞ্চলিক রাজনীতির খেলায় নামলেন? নরেন্দ্র মোদীর সাথে মিয়ানমারের নবনির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল মিন অং লাইংয়ের 1 জুনের যে বৈঠক, সেটি কি কেবল কূটনীতি নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতি বদলে দেবার শুরু? রাজনীতির এই নতুন সমীকরণে কি চাপে পড়ছে আমেরিকা এবং বাংলাদেশ? আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। এর সাথে রয়েছে বাংলাদেশের ভিআইপি অতিথি ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটির আপডেট। শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই জুন মাসের প্রথম সপ্তাহে আসলে ভারত এবং আফ্রিকার কয়েকটি দেশের একটি বৈঠক হবার কথা ছিল, কিন্তু আফ্রিকার বেশ কয়েকটি দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেই বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং সেই বৈঠকটিতে আসলে মিয়ানমারেরও যোগ দেবার কথা ছিল। তো সেই জায়গায় সেই বৈঠকটি স্থগিত হবার ফলে মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল মিন অং তিনি আগামীকাল 30শে মে ভারতে আসবেন, 4 দিনের সফরে আসবেন এবং 1 জুন তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে। এই মিয়ানমারের রাষ্ট্রপতির আসন্ন ভারত সফর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বর্তমান পার্সপেক্টিভে জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যে আরআইসির কথা কয়েকদিন ধরে বলছি, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, সেই আরআইসির সাথে এই ত্রয়ীর সাথে এখন দেখা যাচ্ছে যে মিয়ানমারও যুক্ত হয়েছে। এবং মিয়ানমার কেন এত ইম্পর্টেন্ট, কেন মিয়ানমারের দিকে আমেরিকারও কুনজর পড়েছে এবং বাংলাদেশকে ব্যবহার করে কেন সে মিয়ানমারে ঢুকতে চেয়েছিল, এর অন্যতম কারণ হলো রেয়ার আর্থ মিনারেলস। এই রেয়ার আর্থ মিনারেলস হলো এটা 17টা ধাতু পদার্থের একটা গ্রুপ এবং এইটাকে বলা হয় যে বর্তমান আধুনিক বিশ্বের নতুন তেল।
আপনি প্রযুক্তি বলেন, সামরিক অস্ত্র বলেন, সবকিছুর তৈরিতে কিন্তু এটা লাগছে। এই যে ড্রোন, রাডার, যুদ্ধ বিমান, সাবমেরিন সবকিছু তৈরিতে, ইভেন এই যে বৈদ্যুতিক গাড়ি, চিপস, কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুর জন্য এই রেয়ার আর্থ মিনারেলসটা দরকার। এই রেয়ার আর্থ মিনারেলস, যেটাকে বাংলায় বলে বিরল খনিজ, এই বিরল প্রকৃতির খনিজটা আসলে অতটা বিরল নয়। এটা অনেক দেশে আছে, কিন্তু এটা ঘনত্ব কম থাকে। সুতরাং এটা উত্তোলন করাটা খুব ব্যয়বহুল, এবং যেহেতু ঘনত্ব কম, এটা উত্তোলনের পরে প্রসেস করতে হয়, পরিশোধিত করতে হয়, এবং যেটা আরো ব্যয়বহুল। সো এই প্রসেসিং এর অ্যাবিলিটিটা সব দেশের নাই। এবং এই রেয়ার আর্থ মিনারেলস এর এটা মোটামুটি বলা যায় যে সারা পৃথিবীতে এর যে সাপ্লাই চেইন সেটা চীনের দখলে। যে কারণে ভয়টা যে চীন যদি কখনো এই মিনারেলস এক্সপোর্ট করতে বাধা দেয়, তাহলে বিশ্বের প্রযুক্তি এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো এই রেয়ার আর্থ মিনারেল দিয়ে তৈরি হয়, সেগুলো হুমকির মুখে পড়ে যাবে। এই জন্য ভারত, ইউরোপ, আমেরিকা সবাই কিন্তু উদ্বিগ্ন, এবং সবাই নতুন নতুন সোর্স খুঁজতেছে যে কোথায় রেয়ার আর্থ মিনারেলস এর নতুন খনিজ পাওয়া যায়। তো যেটা বললাম যে চায়না অনেক এগিয়ে আছে, এবং চায়নার যে রেয়ার আর্থ মিনারেলস তার প্রায় 50% আসে এই মিয়ানমার থেকে। চায়নার সীমান্তবর্তী দুটো স্টেট আছে, কাচিন স্টেট এবং শান স্টেট। সেখানে কাচিনের সবচেয়ে বড় রেয়ার আর্থ মিনারেলের খনি আছে। সেখান থেকে তারা র ম্যাটেরিয়ালটা ট্রান্সপোর্ট করে চীনে নিয়ে যায় এবং সেখানে প্রসেস করা হয়। চীনা কোম্পানি এবং এই যে মিয়ানমারের সীমান্ত এলাকায় যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আছে, তাদেরও কিন্তু চীন কাজে লাগায় এই ট্রান্সপোর্ট করার জন্য। মানে মিনারেল গুলো খনিজ থেকে উত্তোলনের পরে ট্রান্সপোর্টের ব্যাপারে এরা হেল্প করে। তারপর চায়নায় যাওয়ার পরে চায়নাটাকে প্রসেস করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। ইভেন এই যে টেসলা গাড়ি ইলন মাস্কের, সেটাও কিন্তু তৈরি হয় চায়নায়। তো সেই জায়গা থেকে চায়না এই মিয়ানমারের সাথে একটা খুব ভালো সম্পর্ক রাখছে, ভারতও একটা ভালো সম্পর্ক রাখতেছে, রাশিয়াও একটা ভালো সম্পর্ক রাখছে, এবং এই চারটা দেশ যখন এক হয়ে যাচ্ছে, এবং আপনি যদি এই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনটি দেখেন, মমতার পরাজয়ের মধ্য দিয়ে এটি বিজেপির দখলে গেছে, এবং তার ফলে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ওই বেল্টটা পুরোটাই তো এখন বিভিন্ন রাজ্যে বিজেপির দখলে। সুতরাং বিজেপির দখলে হওয়াতে যেটা হয়েছে যে মমতাকে আমি নিজেও বলেছি ডিপ স্টেটের এজেন্ট বলা হয়। তো এর ফলে সীমান্ত বরাবর আমেরিকার যে অ্যাক্সেসটা ছিল, বা আমেরিকার দোসর যারা আছে বাংলাদেশে, তাদের যে পশ্চিমবঙ্গ দিয়ে যে অ্যাক্সেসটা ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন এই অঞ্চলে আমেরিকার বাংলাদেশ ছাড়া আর কোনো মিত্র নেই। শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে আমেরিকা আসলে কতদূর যেতে পারবে, এবং এই বাকি চারটি দেশ যদি এক হয়ে যায়, জিওপলিটিক্যাল রাজনীতির যে নতুন সমীকরণটা হবে, সেটা বাংলাদেশ এবং আমেরিকার উপরে কতটা চাপ সৃষ্টি করবে। এই কারণেই বিশ্ব কিন্তু তাকিয়ে আছে 1 তারিখে মোদি এবং জেনারেল মিন অং লাইং এর মধ্যকার বৈঠকটার দিকে, এবং ধারণা করা হয় যে এই বৈঠকে এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা হবে, রিসোর্স নিয়ে আলোচনা হবে, রিসোর্স শেয়ারিং নিয়ে আলোচনা হবে, এবং এর মধ্য দিয়ে একটি বার্তা বিশ্ব পাবে। এবং আমেরিকা কদিন আগে চীনে গেছে। চীন কিন্তু $1 ট্রিলিয়ন ইনভেস্ট করতে রাজি হয়েছে আমেরিকায়, কিন্তু এই সামরিক এবং কূটনৈতিক বিষয়ে তেমন কোনো শেয়ারিং এ যায়নি। ভারতেও মার্কো রুবি চলে গেলেন, সেখানেও কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার রয়েই গেছে, যে ভারতে আমেরিকা ইনভেস্ট করবে, ভারত আমেরিকান ইকুইপমেন্টস কিনবে, সমরাস্ত্র কিনবে, সব ঠিক আছে, কিন্তু যখনই এই সামরিক এবং কূটনৈতিক কৌশলের বিষয়গুলো আসে, তখন কিন্তু সেখানে খুব স্পষ্ট কোনো সুসংবাদ আমরা আমেরিকার পক্ষে পেতে দেই না। সুতরাং 1 জুন যে মিটিংটা হবে, এবং আমেরিকার সাথে দাসত্ব করতে গিয়ে
বাংলাদেশও কিন্তু বেশ চাপের মুখে পড়েছে। বিগত সরকার, শেখ হাসিনার সরকার যেমন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করতেন, সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং তার সরকারের সময় কিন্তু আমেরিকা বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে, কিন্তু কোন দেশের কাছে তিনি দাসত্বের বা গোলামির চুক্তি সই করেননি, যেটা বাংলাদেশ আমেরিকার কাছে করেছে। এখন আমেরিকার দাস হয়ে বাংলাদেশ এই পরিবর্তিত জিওপলিটিক্যাল সিচুয়েশনে কোথায় থাকবে, এটা আসলে দেখতে হবে। এবার আমাদের ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট। ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় চিড়িয়াখানা আনা হয়েছে, এবং যার ফলে মিরপুরের এই চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থী আসতেছে। যেটা সমস্যা হয়েছে যে মহিষরা সাধারণত পানির ভেতরে থাকতে পছন্দ করে, কিন্তু সেখানে সেরকম জলাশয় নেই, তাকে পানির ভেতরে রাখা যাচ্ছে না। 2 ঘন্টা পর পর তার গায়ে পানি ঢেলে দিচ্ছে হামিদ নামের একজন চিড়িয়াখানার কর্মচারী। তো অচিরেই তার জন্য একটা ছোট জলাধার বা জলাশয় বানানোর চেষ্টা করা হচ্ছে। আর প্রতিদিন কিছুক্ষণ পর পর আমেরিকান এম্বাসি থেকে এই ডোনাল্ড ট্রাম্পের খোঁজ নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসে বিভিন্ন মানুষ নানান মজাদার উক্তি করছে, আবার কিছু কিছু দর্শক লাঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচানোর চেষ্টা করছে। মহিষটার যে ভাবভঙ্গি এখন ট্রাম্পের মতো, ওই যে দেখেন এখন ট্রাম্পের মতোই সে তাকায় আছে। ট্রাম্পের মতো আসলে কোনো দিক দিয়ে দেখতে না, আর অপমান আসলে ট্রাম্পের নাম দেওয়া। শুনলাম যে ওকে নাকি আবার নিয়েও যেতে পারে আমেরিকায়। আসলে আমাদের আসলে মেইনলি এখানে আসার কথা ছিল না, বাট হঠাৎ সাডেনলি প্ল্যান হয়ে গেছে যে আসি আমরা একটু ডোনাল্ড ট্রাম্পকে দেখে যাই। সো কল্ড ভালোই, মানে আর কি একদমই ডোনাল্ড ট্রাম্পের মতোই দেখতে, প্রায় অলমোস্ট, মানে খুবই কমেডি ব্যাপার স্যাপার চলতেছে। প্রিয়